এই ক্লাসটাতে আমরা আজকে বাংলার নবাব দেখব। বাংলার নবাবের একটা লিস্ট। এখান থেকে প্রায় কম্পিটিশন পরীক্ষায় প্রশ্ন আসে। এটা ক্লাস 8-এর সিলেবাসও। ক্লাস 8-এর আমাদের সিলেবাস, আমি বলেছি ক্লাস 8-এর ইতিহাস ক্লাসটা সবাই দেখবে। ক্লাস 8-এর ইতিহাসটাই চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা ইউপিএসসি লেভেল পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট। রাজ্যের যেটা সিভিল সার্ভিস পরীক্ষা সেখানে তো খুব ইম্পর্টেন্ট। রাজ্যের তাছাড়া যে কোনো ক্লার্কশিপ, গ্রুপ ডি, রেলওয়ের পরীক্ষা তো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিভিন্ন কোশ্চেন দেই। তাছাড়া এই ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে। তো বাংলার আমরা আজকে ইতিহাস পড়বো এবং বাংলার নবাব পদটা কখন শুরু হলো সেটা আমরা আগের ক্লাসও আলোচনা করেছি। এর আগে আমি একটা ফারুকসিয়ার ফরমান বলে ইতিহাসে ক্লাস দিয়েছি। সেই ক্লাসটা সিরিয়াল দেখবে সবাই, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে তুমি ছন্দ পেয়ে যাবে পুরা। 1700 সালের ইতিহাস মানে অষ্টাদশ শতাব্দীর ইতিহাস, 1700 সাল থেকে 1800 সাল পর্যন্ত একদম সলিড ইতিহাস তোমার জ্ঞান বাড়বে যদি পরপর ক্লাসগুলো দেখো। এই ক্লাসগুলো আমার সিরিজ হচ্ছে 1700 সাল থেকে 1800 সালে, পুরো ইতিহাসটা কনসেপশন পাবে। তো দেখো 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছে। এখান থেকে আমি আজকে দিচ্ছি। দিল্লির যে সুলতান বাবার হইল আবার যো সারিল ঔষধে, ঔরঙ্গজেবের মৃত্যুটা হয়েছে 1707 সালে। এইটা ইতিহাসের একটা বিরাট বড় ঘটনা। এনার মৃত্যুর পর ঔরঙ্গজেব মোটামুটি ঔরঙ্গজেব এই যে ভারতবর্ষ তখন তো ছিল না, ভারতবর্ষ আমি বলিব কিন্তু ভারত ছিল না। ঔরঙ্গজেব মোটামুটি এতটা জায়গা দখল করেছিল, মোটামুটি এতটা জায়গা। হ্যাঁ, মহারাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধ হইতো দক্ষিণ ভারত যাইতে পারে নাই, দক্ষিণ ভারত কেটে দিচ্ছি, এই দিকটা দখল করেছিল। এবার ঔরঙ্গজেব কি করতো, এগুলাতে নবাব রেখে দিয়েছিল। সিস্টেম তখন কি, ও তো দিল্লির সুলতান, মোগল সম্রাটরা সবাই দিল্লিতে রাজধানী ছিল, তারা এই এলাকাটা দখল করেছিল। এখানে অনেক ছোট ছোট রাজ্য ছিল সেই সময়, আকবর, বাবর, শাহজাহান, যেটা আমরা 7-এর ইতিহাসে পড়েছি। তো তারা ছোট ছোট রাজ্যগুলোকে ঔরঙ্গজেব দক্ষিণ ভারত তক অনেক অনেক চেষ্টা করেছে এবং বাংলাটা তো দখল করিয়েছিল। এই দিকটা বাংলা দখল করেছিল। আজ আমরা মূলত বাংলার ইতিহাসটা পড়ব, ঠিক আছে? বাংলাটা তো দখল করিয়েছিল, বাংলাতে তখন নবাব ফিট করে দিয়েছিল, সব জায়গাতেই নবাব ফিট করেছিল, মধ্যপ্রদেশে নবাব ফিট ছিল। আজকে যেটা নবাব তখন সেটার দিনে সেটা, আজকে যেটা মুখ্যমন্ত্রী সেইটাকে তুমি নবাব ভাবতে পারো। আজকে যেটা প্রধানমন্ত্রী সেই টাইপটাকে দিল্লির বাদশাহ পাবো। আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাস্ট ব্যবসা করছিল 3টে জায়গায়। আরে ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কোনো ব্যাপারই নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন, ইউরোপ মহাদেশ ধরো, এইটা ইউরোপ মহাদেশ থেকে শুধু কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইউরোপ মহাদেশ থেকে যেমন ইংল্যান্ড এসেছে ব্যবসা করতে, ফ্রান্স এসেছিল, নেদারল্যান্ড এসেছিল, পর্তুগালরা এসেছিল, ডাচরা, পর্তুগাল দেশ থেকে লোক এসেছিল, নেদারল্যান্ড থেকে, হল্যান্ড থেকে ডাচ, হল্যান্ডারকে দেশ, পর্তুগাল থেকে ওলন্দাজরা এসেছিল, ফ্রান্স থেকে ফরাসিরা এসেছিল, স্পেন থেকে এসেছিল এবং ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। ইংল্যান্ডের একটা কোম্পানি খুলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদিকে ব্যবসার কোম্পানি ওইটা। ইংল্যান্ড দেশের কোনো রাজা রানীরা এসে আক্রমণ করেন নাই। এরকম করে এই কলকাতার এলাকাতে, সমুদ্রের ধারগুলোতে, সুরাটে, চেন্নাইয়ে, এগুলাতে ওরা কুঠি গাড়ি ছিল এবং কুঠি গাড়ি ব্যবসা বাণিজ্য করছিল মুঘল সম্রাটরা যতদিন ছিল। ঔরঙ্গজেব অবধি ওরা উৎপাত কোনো করে নাই। ঔরঙ্গজেবের যখন মৃত্যু হইল 1707 সালে, অ্যাকচুয়াল ঔরঙ্গজেবকেই আমরা মূল দিল্লির সুলতান বাবার হইলে আবার যে সারিলে ঔষধে পারি। তারপরে তো ফারুকসিয়ার, শাহ আলম, দ্বিতীয় আলমগীর, আমরা অনেক রাজা পাবো। সেই রাজাগুলা দিল্লিতে জাস্ট কাঠের পুতুল ছিল, ওরা রাজ্যও বাড়ায় নাই। দাদু বাবারা যতটা করে গেছিল ততটা নেই পড়েছিল এবং নবাবদের কাছ থেকে ট্যাক্স নিত। বিভিন্ন জায়গায় এই এলাকাটাতে গোটাই নবাব ছিল, নবাবরা মুখ্যমন্ত্রীর মতন। আবার নবাবদের কি ছিল, জমিদার ছিল, সুবেদার ছিল। নবাবরা কি করে শাসন করতে হয় এলাকাটা, ওদের এলাকাটা জমিদার দিয়ে, সুবেদার দিয়ে। আজকে যেমন জমিদার মানে ব্লক, সুবেদার মানে পঞ্চায়েত, এই টাইপের জিনিস ভাবতে পারো। সুবেদার মানে একটু বড় দিল, মানে জেলা যেমন এখন কাছে রাজ্যের থেকে জেলা ভাগ করা আছে না, ডিএমপিএম, তেমনি সুবেদার, মুন্সিফদার, জমিদার, জায়গিদার, এইসব নিয়ে নবাবরা ওই এলাকাটাকে শাসন করতো এবং ট্যাক্স আদায় করতো। সেই ট্যাক্সটা পাঠাইতো দিল্লির সুলতানকে। ঠিক আজকের মতো, আজকে যেটা মুখ্যমন্ত্রী সেদিন সেটা নবাব, এটা মনে রাখতে হবে পড়তে গেলে। তো সেই বাংলার আমরা সিরিয়াল নবাবগুলো পড়ব। 1707 সালে ঔরঙ্গজেবের, তার আগে তো বাংলা তো এই এলাকাটা কোনো নবাব ছিলই নেই, জায়গিদার দিয়ে চালাইতো। মানে নবাব টবাব রাখে নাই, দিল্লির সুলতান ডাইরেক্ট জায়গিদার দিয়ে এইভাবে চালাইতো। জমিদার, জায়গিদাররা জমিদারকে দেখতো, জমিদার থেকে ট্যাক্স আদায় করতো, দিল্লিতে নিয়ে যেত ট্যাক্সটা এইভাবে। তো যখন ঔরঙ্গজেবের দক্ষিণাত্য অভিযান হয় তখন প্রচুর খরচ হয়। তখন ও ঠিক করে যে এখান থেকে ভালো মতন করে ট্যাক্স আদায় হইতেছিল না। তখন একটা মুর্শিদ কলি খাঁ বলে ঔরঙ্গজেবের প্রিয় পাত্র, ঔরঙ্গজেবের সময় অনেক জায়গায় মানে সুবিধা ছিল, ভারতের বিভিন্ন জায়গাতে সুবিধারি করেছে এবং ঔরঙ্গজেবকে প্রচুর হেল্প করেছে দক্ষিণাত্যে অভিযানের জন্য, অর্থ বল দিয়েছে, সৈন্যবলও দিয়েছে। তখন
ঔরঙ্গজেব সেটিং করে গিয়েছিল যে একে আমি এই এলাকাটার বাংলা, বিহার, উড়িষ্যা আজকে যেটা আছে মানে বাংলাদেশ সমেত আমি পরে একটু পরে পশ্চিমবঙ্গের ম্যাপটা এঁকে বুঝাবো সবকিছু, কিন্তু এখন তুমি বুঝতে হবে এই জায়গাটাকে আমি জুম করে ম্যাপটা আঁকবো পশ্চিমবঙ্গের। মোটামুটি তখনকার যুগে এইটা পশ্চিমবঙ্গ, আজকে যেটা পশ্চিমবঙ্গ সেটা তুমি জানো, আজকে যেটা পশ্চিমবঙ্গ সেটা তো আছেই, প্লাস বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশটা সমেত এতটা এলাকা, এটা বাংলাদেশ, এটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই এলাকাটা পুরাটা নবাব কাকে করে দিয়েছিল, এটাকে আমি জুম করে দেখাচ্ছি। কাকে করে দিয়েছিল? মুর্শিদ কুলি খাঁকে। আরে ঘোষিত নবাব। ঔরঙ্গজেব বলে গেছিল এক নবাব করতে হবে, তো ঔরঙ্গজেবের পরবর্তী যারা দিল্লির বাদশাহ তারা একে 1710 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1710 সাল যখন হইলো তখন মুর্শিদ কুলি খাঁকে বাংলার নবাব করলো। মুর্শিদ কুলি খাঁ 27 সাল পর্যন্ত ছিল বাংলাতে, এই এলাকাটা দেখতে। ঠিক আছে, ও আরো কি করেছিল, বিহারে কিছু সুবেদার রাখতো, উড়িষ্যাতে কিছু লাগতো, একা তো দেখতে পেলো নি কোটায় সুবেদার রাখতো। সুবেদাররা জমিদারকে বিভিন্ন জায়গায় জমিদারকে দিয়ে, জমিদারেরই তো জমি এবং জমিদার প্রজাকে দিয়ে চাষ করাইতো এবং জমিদার ট্যাক্স নিত, সেইখান থেকে এরকম করে সিস্টেম ছিল। তো সেই সময় এইখানটাতে 1700 সালে আজকে যেটা কলকাতা বন্দর, সেইখানে জগজার্ন কলকাতা, গোবিন্দ ঘোষ, সুতানুটি আর কলকাতা, এটা দিয়ে কলকাতা। তো এরপর বাংলা, বিহার, উড়িষ্যা বিভিন্ন রাজাকে দিয়ে চালাইতো। অ্যাকচুয়াল ফারুক সিয়ার বলে দিল্লির যখন সুলতান হইল, 10 নম্বর সুলতান, মাঝে কে ছিল জানার দরকার নেই, ফারুক সিয়ার খুব ইম্পর্টেন্ট। ফারুক সিয়ার প্রায় 1713 থেকে 19 পর্যন্ত ছিল দিল্লির সুলতান। উনার সময় এই ইংরেজ কোম্পানি তার আগেই 1700 সালে একটা ফোর্ট উইলিয়াম দুর্গ বানিয়েছিল কলকাতাতে, আর ফরাসিদের উপনিবেশ ছিল এইখানটায় চন্দননগর, হুগলি নদীর ধারে, আর ডাচদেরও উপনিবেশ ছিল। কিন্তু এই ফোর্ট উইলিয়ামটাতে বড় সড়ো অফিস করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিস। এইখানটা দিয়ে ওরা ব্যবসা বাণিজ্যের কাজ করাইতো, মানে ওদের যে মার্চেন্ট, ওদের যে বিভিন্ন ধরনের ক্লার্ক, বিভিন্ন ধরনের ইকোনমিক্সের লোক, ওরা মানে চাকরি দিত ভারতের লোককেও, ইংল্যান্ড থেকেও নিয়ে আসতো কিছু লোককে। তাদের একটা হেড অফিস করেছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা 1700 সালে নামকরণ হয়েছিল, উইলিয়াম মানে দ্বিতীয় উইলিয়াম, চার্লস দ্বিতীয় উইলিয়াম ছিল সেই সময় ইংল্যান্ডের রাজা, তার নাম অনুসারে এখানে ফোর্ট উইলিয়াম দুর্গ করেছিল। এই ফোর্ট উইলিয়াম দুর্গটা 1702 থেকে 6 সালের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। তারপরে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক মানে ব্যবসা বাণিজ্য আরো পরিমাণটা বাড়াইছিল এবং এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতো, ইংল্যান্ডে মাল পাঠাইতো, বিভিন্ন জিনিস নিয়ে আসতো ইংল্যান্ড থেকে, এখানে বিকতো। শোনো, ওদের কিন্তু কম্পিটিশন ছিল বিরাট। বাংলাতে তো পুরা ভরপুর সম্পদ ছিল, কৃষিজ সম্পদ বলো, শিল্প ছিল বাংলাতে, কয়লার অভাব নাই, বাংলা খুব ভালো এলাকা ছিল তখন, সেই সময় এখনো আছে। তো তখন ওরা এইখানে শিল্পের উন্নতির জন্য ফারুক সিয়ারের কাছকে গিয়েছিল। এর আগে আমি ফারুক সিয়ারের ক্লাসটা দিয়েছি, দেখবে ফারুক সিয়ার ফরমান, ওইখানটা আমি আজ বলবো না কিছু, বুঝতে পারছো। ছলে বলে কৌশলে ফারুক সিয়ার থেকে ফরমান আদায় করেছিল 1717 সালে। এবং তখন কিন্তু মুর্শিদ কুলি নবাব। হ্যাঁ, মুর্শিদ কুলি খান কি ভালো লেগেছে? অবশ্যই ভালো লাগে নাই, কারণ মুর্শিদ কুলি খানের আন্ডারে তো বিভিন্ন ব্যবসাদাররা থাক, মুর্শিদ কুলি খান সেটাই চাইতো। কিন্তু ইংরেজরা টপকে মুর্শিদ কুলি খানকে টপকে বুঝার চেষ্টা করো, ডাইরেক্ট দিল্লি সুলতানের সাথে হাত করে দিয়েছে দিল্লির সুলতান ফারুক সিয়ার, এবং একে অনেক ফ্যাসিলিটি পেয়ে নিয়েছে, তোমরা বলিস অনেক। সেইখানটাতে তাইলে বাকি যে ফ্রান্সের উপনিবেশ ছিল, মানে ফ্রান্সের ব্যবসা ছিল, ওলন্দাজ ছিল, যারা যারা পর্তুগালের ছিল ইংল্যান্ড থেকে, তাদের ক্ষমতা কমে গেল। এবং ভারতেরও অনেক বড় বড় ব্যবসাদার ছিল, জমিদার ছিল, রাজস্থান থেকে আসতো বিভিন্ন ধরনের ব্যবসাদার, মারোয়াড়ি, তাদেরও মহাজন, তাদেরও ক্ষমতা কমে গেছিল। মানে একচেটিয়া ব্যবসা শুরু করে দিয়েছিল 1717 পর থেকে, কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফুলে ফেপে উঠছে আর বাকিদের ব্যবসা বাণিজ্য ডুবছে। মুর্শিদ কুলি খানেরও অনেক ক্ষমতা কম ছিল, স্বভাবতই কমবে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাড়িছিল। তো 1710 সাল থেকে 27 সাল তক তাও স্বাধীনভাবে একচেটিয়া নবাব করেছে, ব্যবসা বাড়ুক, নবাবের কাছ থেকে অধিকার নিতে হতে, মানে কিছু কিছু মত তো নিতেই হবে। হ্যাঁ, আচ্ছা। মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর 1727 সালে সরফরাজ খান 1727 সালে তার নিজের পুত্র কিছুদিনের জন্য সিংহাসনে বসেন, কিন্তু আলীবর্দী খাঁ বলে একজন বাংলার সুবেদার ছিল এই বিহারে, সে অ্যাটাক করেছিল সেই সময়। এইটার ভয়ে, ইয়ার বয়স কম ছিল সরফরাজ খানের, তখন ওয়াকে হেটায় সুজাউদ্দিন বলে একজন উড়িষ্যার সুবেদার ছিল, সেটাও মুর্শিদ কুলি খানের জামাই, বোঝার চেষ্টা করবে, এও মুর্শিদ কুলি খানের জামাই, ওয়াকে নবাব করে দিল। ইনি 27 থেকে 39 বছর, 12 বছর ছিল মুর্শিদ কুলি খানের নবাব, এটাও স্বাধীন নবাব হইল সব। সুজাউদ্দিনের পরে সরফরাজ খান আবার 39 থেকে 40 সাল পর্যন্ত নবাব করেছে 1 বছরের জন্য। সরফরাজ খান মুর্শিদ কুলির নিজের সন্তান। তারপরে বিহারের একজন সুবেদার ছিল, মুর্শিদ কুলি থাকার সময় তিনি সুবেদার ছিল, বীর ছিল খুব লম্বায়, পুরা লম্বা চওড়া, একদম 6.5 ফুট লম্বা, 7 ফুট লম্বা ছিল সরফরাজ খান। এই আলীবর্দী খান ডেঞ্জারাস, বিরাট বড় যোদ্ধা ছিল,
ইরান দেশ থেকে আগত হয়েছিল, ঠিক আছে। তো সেই আলীবর্দী খাঁ অ্যাটাক করলো এবং গিরিজার যুদ্ধে ইয়াকে নিহত করলো সরফরাজ খানকে। এটা খুব ইম্পর্টেন্ট। গিরিজার যুদ্ধ কত সালে হয়েছিল? 1740। এই গিরিজার যুদ্ধ এটা খুব ইম্পর্টেন্ট। গিরিজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? গিরিজার যুদ্ধ হয়েছিল আলীবর্দী খাঁ এবং সরফরাজ খানের টিম। বাস, তারপর থেকে আলীবর্দী খাঁ মুর্শিদ কুলির বংশ আর নবাব থাকলেই নেই কেউ। আলীবর্দী খাঁ নতুন বংশ প্রতিষ্ঠিত করল, নবাব হয়ে গেল বাংলার আলীবর্দী খাঁ। 1740 সাল, 16 বছর নবাবিপনা করেছে কে? আলীবর্দী খাঁ। 1740 থেকে 56 সুচিল তোমাকে, এই কনসেপশনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আলীবর্দী খান যখন মৃত্যু হয়ে গেল, আলীবর্দী খানের দুটা মেয়ে ছিল শুধু। এক ছিল ঘসিটি বেগম, কৃপা ধ্যান দেয় এখান থেকে। আরেক ছিল আমিনা বেগম। এইটা তোমরা ধ্যান দিবে, লেখা যদি না বুঝেছি জুম করবে। ঘসিটি বেগমের বিয়ে দিয়ে দিল আর আমিনা বেগমেরও বিয়ে দিয়ে দিল। এরপরে মজাটা দেখো আছে, খুব সুন্দর মজা লাগবে একেবারে পড়তে। ঘসিটি বেগমের বিয়ে দিল ঢাকাতে। আমি ম্যাপটা আরো ঘুরে আসছি, এখন আমি শুধু বাংলার ম্যাপটা আঁকবো আর ভারতের ম্যাপ আমি লিখবো না। ম্যাপটা না আঁকলে তুমি বুঝতে পারবে। শুনো, তার মানে এইটা হয়ে গেল পশ্চিমবঙ্গ। আজকে যেটা পশ্চিমবঙ্গ সেইটা আমি একটু বোঝার জন্য পশ্চিমবঙ্গ করছি। এইটা বিহার, ঝাড়খণ্ড, এইটা উড়িষ্যা, এইটা বাংলাদেশ। বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো বাংলাদেশে যেটা ঢাকা, সেইখানের একজন মানে ইয়ারই তো আন্ডার আছে আলীবর্দী খাঁয়ে। তো সেইখানের একজন সুবেদার ছিল, সেই সুবেদারের নাম ছিল মোহাম্মদ সাহমাত। এর সাথে বিয়ে দিয়ে দিল ঘসিটি বেগমের। তাহলে ঘসিটি বেগম চলে গেল ঢাকাতে ওই সুবেদারটা দিয়ে দিল। মেয়ে বটে, মেয়ে জামাই উপভোগ করুক। আর নিজের কাছে মানে মুর্শিদাবাদে তো রাজধানী ছিল, মুর্শিদ কুলি খাঁই করেছিল। মুর্শিদাবাদ, এইটা মুর্শিদাবাদ জানো তো নিশ্চয়ই, আমি আগের ক্লাসে বলেছি। এই মুর্শিদাবাদে আমিনা বেগমকে রাখলো। আমিনা বেগমের সাথে বিয়ে দিয়ে দিল জৈনুদ্দিন আহমেদ খান। এর সাথে বিয়ে দিল আহমেদ খান। এর সাথে বিয়ে দিল আমিনা বেগম, কন্যা আমিনা বেগমের। শোনা এবারে, এই আমিনা বেগম আর ঘসিটি বেগমের মধ্যে, দুই বোনের মধ্যে বিরাট হিংসা ছিল। ঘসিটি বেগমের কোনো সন্তান ছিল না, মোহাম্মদ শাহ কিছুদিন পরে মারা গিয়েছিল। কিন্তু আমিনা বেগমের দুটি ছেলে। কৃপা ধ্যান দেয়, আমিনা বেগমের দুটি ছেলে ছিল, সিরাজ আর মির্জা মেহেদি। তাহলে আমিনা বেগমের দুটা ছেলে, বাবার নাম অত জৈনুদ্দিন আহমেদরা মনে রাখার দরকার নাই। জৈনুদ্দিন আহমেদ খান সিরাজউদ্দৌলার বাবার নাম, মায়ের নাম আমিনা বিবি। সিরাজউদ্দৌলার ভাইয়ের নাম মির্জা মেহেদি। লেখা আসছে নিচে দেখো, আমার লেখাটা এখানে বোঝাচ্ছে না। তাহলে সিরাজউদ্দৌলার ভাইয়ের নাম হচ্ছে কি বললাম? মির্জা মেহেদি। খুব ইম্পর্টেন্ট, মির্জা মেহেদি। এই মির্জা মেহেদিকে ঘসিটি বেগম দত্তক নিয়ে নিল, মাসির কাছে চলে গেল। কে? আমিনা বেগমকে বললে হিংসা আছে, কিন্তু আমিনা বেগমকে বুঝতে দিই না যে হিংসা আছে। তোর একটা, আমার তো ছিলাপিলা নাই, তাই মির্জাকে দে, ছোট বেটাটাকে তো দিয়ে দে আমাকে। ছোট বেটাটি চলে গেল ঘসিটি বেগমের কাছে। ঘসিটি বেগম আমাকে লালন পালন করতে লাগলো, ঢাকাতে নিয়ে চলে গেল। আর সিরাজউদ্দৌলাকে মানুষ করতে লাগলো কে? আমিনা বেগম। আর আলীবর্দী খাঁও কোথায় রাজধানী করছে? আমিনা বেগমের কাছেই। আমিনা বেগমকে এইখানে রেখেছে মুর্শিদাবাদী। বা সিরাজউদ্দৌলাকে ছোট থেকে বড় করিস, দাদু, মামা ঘরের দাদু আলীবর্দী খাঁ বিভিন্ন যুদ্ধ করতে বিচ্ছিল খুব। আলীবর্দী খাঁর সঙ্গে 17 বছর বয়স থেকে যুদ্ধ করতে যেত সিরাজউদ্দৌলা। মানে ছোট থেকে এবার দাদু নিয়ে চলে যেত। তখন নবাব হয় না সিরাজউদ্দৌলা, কিন্তু যুদ্ধ করতে যেত পুরা। বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে, বিভিন্ন ট্যাক্স আদায় করতে চলে যেত। অ্যাটাক করলে এই সুবেদার কোনো কাজ করছে না, ওকে অ্যাটাক করতো, চোর ডাকাতদের অ্যাটাক করতো। এরকম করে নবাব সিরাজউদ্দৌলা বিরাট বীর ছিল, মারাত্মক। আর দাদুর মতন হাইট, 6.5 ফুট 7 ফুট লম্বা, মার্ভেলাস। আর তলোয়ারটাই অদ্ভুত, ঘোড়া সাওয়ার জানতো সব। মানে বীর বিক্রম সিরাজউদ্দৌলা মার্ভেলাস। আর দাদুর সঙ্গে অ্যাটাক করতো, কোনো দিকে ছুটে দিত না কাউকে। সলিড নবাবিপনা করেছে। আলীবর্দী খাঁ শাসনকালটা খুব ভালো ছিল। সিরাজকে পেয়ে গেছে শেষের সময়। এই সিরাজের বীরত্ব দেখে এবং এই কর্মঠ দেখে কিন্তু, আর সেনাপতি ছিল কিন্তু মির্জাফর। আলীবর্দী খাঁরও সেনাপতি ছিল মির্জাফর। সিরাজউদ্দৌলার থেকে অনেক বয়সে বড়। কে? মির্জাফর। তাই মির্জাফর কে ছিল? মির্জাফরকে একটা জায়গায় দিয়েছিল। মির্জাফরের নাম ছিল জাফর খান। মির্জাফরের নাম ছিল কি? জাফর খান। শুনো, জাফর খান।
এই জাফর খানকে একটা জায়গায় দিয়ে দিয়েছিল ও সৈন্যদল ঠিক করে রাখতে, ও খুব বীর ছিল মির্জাফর। এইটার নাম ছিল জাফরাবাদ, ওই জন্য জায়গাটাকে দিয়ে দিয়েছিল কিছুটা জায়গা। আর এবং শুনো, আলীবর্দী খাঁয়ের পরে সবাই জানতো যে মির্জাফর রাজা হবে, কারণ নবাব খুব ছোট, মানে সিরাজউদ্দৌলা খুব ছোট, 17 বছর বয়স, 56 বছর আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর 56 সাল, সিরাজউদ্দৌলার বয়স তখন 22 বছর। সেই সময় ওয়াকেই নবাব করে দিল। তাও এই সময় মির্জাফর মনে মনে রেগেছে। আর ঘসিটি বেগমের শোনো, এই যেটা মির্জা মেহেদি, সে 9 বছর বয়সে মরে গেছে, রোগ ছিল ওর, বিচ্ছিল না অত। তো দেখো মির্জা মোহাম্মদ মরে গেল, ঘসিটি বেগমের অন্য প্ল্যান ছিল, ঘসিটি বেগম চাইতো মির্জা মোহাম্মদের সঙ্গে সিরাজউদ্দৌলাকে লড়াবো, দুজনাই মুরুখ। আমিনা বেগমের উপর হিংসা ছিল, আর বোনের উপর। দুজনাই বিরাট সুন্দর ছিল দেখতে, আমিনা বেগমও বিরাট সুন্দর ছিল, আর ঘসিটি বেগমও বিরাট সুন্দর ছিল। দুই আলীবর্দী খাঁ দুই মেয়েই সুন্দর, কিন্তু তা সত্ত্বেও ইয়ার সন্তান ছিল না। ও চাইছিল যে আমার যে আলীবর্দী খাঁয়ের রাজত্বটা আমি ভোগ করবো। কে ভেবেছিল? ঘসিটি বেগম হিংসুটা ছিল খুব। আমিনা বেগমের 2টা পুত্রকে নিয়েছিল, একটাকে যুদ্ধ লাগাবার তালা ছিল, রেডি করছিল, তার আগে মির্জা মেহেদি মরে গেল 9 বছর বয়সে, স্বাভাবিক মৃত্যু, অপমৃত্যু, কম বয়সে মরে গেছে কোনো রোগাক্রান্ত হয়ে। কিন্তু সিরাজউদ্দৌলা তখন রাজত্ব পেয়ে গেল, এবং সিরাজউদ্দৌলার আন্ডারেই তো আমিনা বিবি ছিল, তাহলে আমিনা বিবিরই রাজত্ব হয়ে গেল। এইটাতেও জ্বলছিল, তাহলে ঘসিটি বেগম জ্বলছিল, এদিকে মির্জাফরও জ্বলছিল। মির্জাফর জ্বলার কি কারণ? ও সেনাপতি ছিল, ওয়ার মানে সবাই জানতো যে মির্জাফরই কিছুদিন রাজা থাকবে, নবাবী পোনাটা মির্জাফর পাবে, কিন্তু পাইলেও নাই। ও জাফনাবাদ নিয়ে থাকতে হইল, জাফনাবাদটা দিয়ে দিয়েছিল। ওই মুর্শিদাবাদের ধারে একটা এলাকাকে জাফনাবাদ বলা হইতো। বাস, সিরাজউদ্দৌলা এবারে কি করে পলাশি যুদ্ধ হইল, আস্তে আস্তে প্রত্যেকটা ঘটনা আমি ডিটেলস আলোচনা করবো, তার আগে এটা মুছবো একটু। সিরাজউদ্দৌলা পলাশি যুদ্ধ, আমি এখন বলছি পলাশি যুদ্ধ কি হয়েছে, আমি ডিটেলসে পরে ক্লাস দিচ্ছি, যে পলাশি যুদ্ধটা কি হয়েছে পরে দিচ্ছি। এখানে আমি নবাবের পরিচয় দিচ্ছি। 1756 সাল থেকে মাত্র 1 বছর সিরাজউদ্দৌলা বাংলার নবাব ছিল, তারপরেই ওর মৃত্যু হয়। 1757 সালের কিছুদিন পরে মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয় ডিটেলস আসবো আমি যখন পলাশির যুদ্ধ ডিটেলস পড়াবো। তারপরে 1757 সাল থেকে 3 বছর 1760 মির্জাফর নবাব ছিল, কিন্তু আর মির্জাফর স্বাধীন নবাব ছিল না। এখানে একটা লাল বর্ডার দিয়ে দিলাম, এগুলো সব পরাধীন নবাব। মানে তার মধ্যে তখন লর্ড ক্লাইভ, ইংরেজ সেনাপতি, যার সাথে পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার নাম তো শুনেছ। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটা খতরনাক লোক চলে এসেছিল ইংল্যান্ড থেকে, মার্চেন্ট, মানে হেড অফ মার্চেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ও ফোর্ট উইলিয়ামের প্রধান, ফোর্ট উইলিয়ামের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চেয়ারপারসন কে? রবার্ট ক্লাইভ। পলাশি যুদ্ধতে হারাইলো কাকে? মির্জাফরকে। পলাশি যুদ্ধ আমি ডিটেলস বলবো, সিরাজউদ্দৌলাকে। তারপরে মির্জাফরকে রাজা করলো চুক্তি অনুসারে। পলাশি যুদ্ধ এইভাবেই চুক্তি হয়েছিল মির্জাফরের সাথে। কি হয়েছিল কিমাকার আমি পলাশি যুদ্ধের ডিটেলস আসবো, এখন শুধু নবাবের লিস্টটা আমি রেডি করছি। মির্জাফর 57 সাল থেকে 60 সাল তক ছিল, প্রথমে 3 বছর। 60 সালের পর ওর জামাতা, এইটা মির্জাফরের জামাই, মানে মেয়ের জামাই, মির্জাফরের মেয়ের যে জামাই ফতেমা বেগম, মির্জাফরের একটা মেয়ে ছিল ফতেমা বেগম, পয়েন্ট টু বি নোটেড, যে তথ্যগুলো বলছি লিখে নেবে। ফতেমা বেগম, সেই ফতেমা বেগমের যে স্বামী মীর কাসিম, শোনো, মির্জাফর ইয়াকে আবার বিহারের দায়িত্ব দিয়েছিল, মানে বিহারের সুবেদার করে দিয়েছিল, যেহেতু জামাইয়ের স্বামী। কিন্তু ওই জামাইয়ের স্বামী কিন্তু আরো ডেঞ্জারাস, সরি মেয়ের স্বামী ভুল বলছে, তো মীর কাসিম। এই মীর কাসিম 60 সাল থেকে 63 সাল তক নবাব ছিল, মানে এই নবাব ছিল। মির্জাফরকে হঠাৎ ইংরেজরা ইয়াকে বসেছিল, তখন এরা সব ইংরেজদের কাঠের পুতুল। কিন্তু মীর কাসিম একটু স্বাধীন চেতা ছিল, তাও বাংলার স্বাধীন নবাব বলা যাবে না, কারণ আন্ডারটেকিং অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড ক্লাইভ। ফির একটা যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ, সেটা আমি বক্সারের যুদ্ধ ডিটেলস ক্লাস দেবো এখানে। 64 সালে 1764 বক্সারের যুদ্ধ হয়েছিল, আবার 63 থেকে 65 মির্জাফর। তারপরে আর মনে রাখার কিছু দরকার নাই, বাংলার নবাব ছিলই তারপর থেকে, এখনো আছে, নামে মাত্র নবাব, কিন্তু ওই নবাবগুলা দরকার নেই। মির্জাফর, তার মানে মির্জাফর আবার হয়েছিল 63 সালে 65, তারপরে কুষ্ঠ হয়ে গেছিল, আর মারা গেছিল। পলাশি যুদ্ধের সময় দ্বিতীয় আলমগীর 54 থেকে 59 দিল্লির সুলতান ছিল। আগে বলে দিল্লির সুলতান তো থাকছে সেই সময়, তাই পলাশি যুদ্ধ হচ্ছে, এইদিকে দিল্লির সুলতান কিন্তু ঘুমাইতে ছিল। দেখো ওর পলাশি জায়গাটা কার? অ্যাকচুয়াল তো সুলতান, দিল্লির সুলতানের বাংলা, তো দিল্লির সেই সুলতানরা ভুলেই গেছিল যে বাংলাটা আমাদের বটে, নবাবেই চালাইতো, নবাবেই অলিন। শেষের দিকে সুলতান ঔরঙ্গজেব যেমন গোটাটা আমার, এই দ্বিতীয় আলমগীর, ঔরঙ্গজেবের নামও কিন্তু আলমগীর ছিল। আর 1700, এটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা দিয়ে দেয় সিপাহী। এই পলাশি যুদ্ধের সময় দিল্লির সুলতান কে ছিল? দ্বিতীয় আলমগীর, মনে রাখবে। 54 থেকে 57 মাঝে ফারুক সিয়ারের পর কে ছিল দিল্লির সুলতান জানার দরকার নেই।
ফারুক সিয়ার কত সাল চক্র ছিল আমি বলেছি 1713 থেকে 1719। তারপরে তুমি ডাইরেক্ট ছাপাই দাও মাঝে কে ছিল দরকার নাই, রনা বোনা ধনা মোনা কেউ ছিল। 54 থেকে 59 ছিল দ্বিতীয় আলমগীর। আর দ্বিতীয় শাহ আলম, এই লোকটা খুব ইম্পর্টেন্ট, এটা লাল কালিতে লিখে রাখো। দ্বিতীয় শাহ আলম তারপরে সব কিছুতে 59 থেকে 1806। তার মানে এরপরে যত ঘটনা ঘটবে, ওয়ারেন স্টিং, 5 সালা 10 সালা, দিল্লি সুলতান কে আছে তখন? দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম খুব ইম্পর্টেন্ট লোক ইতিহাসের ক্ষেত্রে, মুঘলের একটা স্পেশাল সম্রাট বলে। ফারুক সিয়ার যেমন, তোমাকে 3টা সুলতান খুব ইম্পর্টেন্ট, এই শাহ আলম একটি খুব ইম্পর্টেন্ট। যদি বলো ঔরঙ্গজেবের পর দিল্লির সুলতান কোন কোন ইম্পর্টেন্ট, 4-5টা ইম্পর্টেন্ট আমি বলে যাবো, তুমি শাহ আলমটা ধ্যান দিবে। 59 থেকে 1806 খুব ইম্পর্টেন্ট। এই দুটো দিল্লির সুলতান, বুঝতে পারছো? প্রধানমন্ত্রী দুজনের নাম বললাম, সেই সময়ের প্রধানমন্ত্রী। তা আলমগীর পলাশির যুদ্ধে এত কিছু ঘটনা ঘটছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আলমগীর ইন্টারফেয়ার করা উচিত ছিল। আরে ওয়ার রাজ্যেরই মুখ্যমন্ত্রী, নবাবের সঙ্গে যুদ্ধ মানে তো ওয়ারই দেশটা তো ওয়ার। বাংলা তো জাস্ট একটা রাজ্য টাইপের, নবাব টাইপ। আমি তো বলেছি নবাব মানে মুখ্যমন্ত্রী। সে সময় আলমগীর কোনো ইন্টারফেয়ারই করে নাই। দেখো 57 সালে 54 থেকে 59 ছিল দ্বিতীয় আলমগীর। এইটা শুধু ইম্পর্টেন্ট যে পলাশির যুদ্ধের সময় দিল্লি সুলতান কে ছিল, দ্বিতীয় আলমগীর। আর তারপরে 59 সালে শাহ আলম হলো। শাহ আলম অনেক দিন ছিল, 1806 পর্যন্ত রাজত্বকাল অনেক বড় শাহ আলমের। দিল্লির একটা গুরুত্বপূর্ণ সম্রাট ছিল শাহ আলম মুঘল যুগের। বাবার হইলে আবার যে ঔরঙ্গজেব মৃত্যু হয়েছে, তারপরে 3জন দিল্লির সুলতান তোমাকে মনে রাখতে হচ্ছে 1700 সাল থেকে 1800 সাল অব্দি। 1707 ঔরঙ্গজেবের মৃত্যু, ফির 13 থেকে 17 ফারুক সিয়ার, 54 থেকে 59 দ্বিতীয় আলমগীর, আর দ্বিতীয় শাহ আলম 59 থেকে 1806। এইগুলো কারা? এগুলা বাংলার নবাব হয় নয় হে, আর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। 57 সালে স্বাধীনতা শেষ নবাবদের। তারপরে কোম্পানি পুরাপুরি আন্ডারটেকিং নিয়ে নিয়েছিল বাংলাটাকে। আর নবাব হওয়ার কোনো পাওয়ারই ছিল না। নবাবকে এমনি জাস্ট বুঝাইতো, জনগণকে দেখাবার জন্য যে নবাব আছে দেখো এখনো। নবাবকে কান ধরে উঠাইতো আর বুঝাইতো। মীর জাফর বলো, মীর কাসিম বলো, আর পরে আবার মীর জাফর বলো, তারপরে আরো নবাব ছিল প্রচুর, আর জানার দরকার নেই। নবাবের শাসন তোমাকে এই অবধি জানতে হবে যে কোনো পরীক্ষার জন্য, পশ্চিমবাংলার যে কোনো ধরনের ইন্ডিয়ার ইতিহাসের পরীক্ষা, যে কোনো কম্পিটিশন পরীক্ষা, ক্লাস 8 সিলেবাস এই পর্যন্তই আছে। কনসেপশন নিশ্চয়ই পেলে। এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটা আমি শুধুমাত্র বাংলার নবাবের শাসনকালটা বুঝাইলাম তোমাকে। কত সাল থেকে কত সাল? একদম 1710 সাল থেকে 1700, মোটামুটি পলাশির যুদ্ধ আমি ছুঁয়ে গেছি, তুমি 1765 ভাবতে পারো যে 1710 সাল থেকে 1765 সাল তক বাংলার নবাব শাসনকালটা আজ আমি ডিটেলস দিলাম। এর পরের ক্লাসে আমি পলাশির যুদ্ধ ডিটেলস পড়াবো তোমাকে, বক্সারের যুদ্ধ ডিটেলস ক্লাস আসবে। আজকে পলাশির যুদ্ধ ছুঁয়ে গেলাম জাস্ট, মাঝে অনেক কিছু ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেটা আমি ডিটেলস পড়াবো। পলাশির যুদ্ধ ছোটখাটো ঘটনা নয়, বিরাট বড় ঘটনা। ওকে।